সকলকে আমার নমস্কার। আমি কোনো পার্টি করি না, আমি কোনো রাজনীতি করি না। আমি একজন ভারতের সাধারণ নাগরিক। আমি আমি কোনো দলের হয়ে কথা বলবো না, কারণ আমি কোনো রাজনীতি করি না। আমি খবর দেখি নিয়মিত, তবে আমি ভালো মন্দ তবে আমার ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। সেটা থেকেই আমি বলবো যে ভোটের আগে আমি এটাই বলবো সব রাজনৈতিক দলকে, বা মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী বা আমাদের যে দল রাজনৈতিক দল আছে তাদেরকে, সে আমাদের মমতা দিদি বা বিজেপি, অন্তত প্রার্থী নিয়োগের সময় তার যোগ্যতা, তার সততা, তার অভিজ্ঞতা, তার রাজনৈতিক যোগ্যতা, সর্বোপরি একজন ভালো মানুষ কিনা এটা দেখে আপনারা অন্তত নিয়োগ করবেন সে আধিকারিককে, প্রার্থী নিয়োগ করবেন। এটাই আমার অনুরোধ। এই প্রার্থীদের উপর নাগরিকদের ভালো মন্দ, সুখ দুঃখ সব নির্ভর করে। রাজধর্ম সব থেকে বড় ধর্ম, তাই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ঈশ্বরের স্বরূপ, এটা আমরা গীতা থেকে জেনেছি। প্রজারা তার সন্তান, তাদের পালন পোষণ ধারণ ও সব দিক থেকে তাদের পরিষেবা দেওয়া তাদের রাজনৈতিক কর্তব্য বা দায়িত্ব। এই দায়িত্ব থেকে যদি তারা বিচ্যুত হয়, তবে দেশ বা রাজ্য অনিবার্য ধ্বংস হবে। তাহলে এনাদের ঈশ্বরের নিকট উত্তর দিতে হবে, জবাব দিতে হবে। এটা কিন্তু গীতায় বলেছে, এটা মনে রাখবেন। তাই বলবো, একজন প্রার্থী যখন আপনারা নিয়োগ করবেন, তখন অন্তত তার সততা, ভদ্রতা, তার ব্যাকগ্রাউন্ড দেখে তবে আপনারা প্রার্থী নিয়োগ করবেন। তার কতটা শিক্ষিত, তার সব দিক থেকে যোগ্যতা আছে কি না, এবং আদর্শ এবং একটা সৎ মানুষ দেখে। কারণ তাদেরই উপরে কিন্তু নির্ভর করে ভারতের নাগরিকদের পরিষেবার ঠিক মতন তাদের কাছে পৌঁছাবে কি না। এই নেতাদের জন্যই কিন্তু বড় বড় মন্ত্রীদের বা এই বড় বড় রাজনৈতিক দলনেতাদের এই 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 যে মুখ্যমন্ত্রীর বা প্রধানমন্ত্রীর কে নিয়ে সমালোচনা হয়, বা তাদেরই জন্য তাদের এই কিন্তু নিন্দা হয়। তাই সর্বোপরি একটা আমার হিসাবে বা আমার বুদ্ধিতে বোঝা যে আমরা একটা রাজ্য বা দেশ কখন উন্নত হবে বা সেখানকার নাগরিকরা কখন সুখে শান্তিতে বাস করবে, যখন অন্তত সেখানে শিক্ষাটার মূল্য থাকবে। শিক্ষাটা সব থেকে ঊর্ধ্বে থাকবে, শিক্ষার মর্যাদা, শিক্ষার মূল্য, এবং শিক্ষিত ছাত্রছাত্রীদের অন্তত তাদের যে কোনো কাজ দেওয়ার চেষ্টা করতে হবে। চাকরি হোক বা শিল্প কারখানায় কাজ হোক, যে কোনো ধরনের কাজ যাতে তারা পায় সেদিকে কিন্তু নজর রাখা খুবই দরকার। তারপরে হবে আমাদের এই যে পরিবেশ কিভাবে দূষণমুক্ত হয়। এই দেখুন, এখন সেই 70-80 দশকের ভারতবর্ষ আর এখনকার ভারতবর্ষ, আকাশ পাতাল তফাৎ। কেন বলুন তো? আপনারাই বুঝতে পারছেন যে এই লোক সংখ্যা বৃদ্ধির জন্য এত লোক সংখ্যা বৃদ্ধি হয়েছে, যে এই লোক সংখ্যা বৃদ্ধির মধ্যে কিন্তু সমস্ত ভারতীয় নাগরিকদের সব পরিষেবা ঘাটতি দেখা দিয়েছে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলও বুঝতে পারছে। তাই ভারতীয় স্থায়ী নাগরিক যারা 71 সালে এখানে এসেছে বা স্বাধীন হওয়ার সময় যারা থেকে গেছে, যখন দেশ ভাগ হয়েছে, তারাই কিন্তু ভারতবর্ষের আদি বাসিন্দা বা নাগরিক। তা তাদের ঠিক মতন পরিষেবা দেওয়া কিন্তু একটা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাজ। তারা প্রত্যেকে তাদের কর্তব্য দায়িত্ব পালন করে, তার মধ্যে ভুল ত্রুটি
তো প্রত্যেকেরই থাকে। হ্যাঁ, তাই আমরা চাইবো যে অন্তত আমাদের ভারতবর্ষে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যাতে অন্তত লেখাপড়া শিখতে ভালো লেখাপড়া শিখে তারা যেন ভালো কাজ পায় বা চাকরি পায়। তারা কিন্তু তারা যে কোনো কাজ বা চাকরি চাচ্ছে, লেখাপড়া শিখে তারা বসে আছে। কত কষ্ট করে বাবা মা তাদের লেখাপড়া শেখায় বলেন, সে আপনারা বুঝতেই পারেন। তারপরে যদি তারা চাকরি না পায়, তাই এই যে ছাত্রছাত্রী, এই যে স্টুডেন্টস, এই যে ভারতের যুব সমাজ যদি সঠিকভাবে তারা পরিষেবা না পায়, কাজ না পায়, তাহলে দিন দিন তো এরা কী করবে বলেন তো? এরা তো অন্যায় পথে চলে যাবে। তখন তখন কিন্তু এই দেশ বা রাজ্য স্বৈরাচারে ভরে যাবে। তারা বিপদগামী হবে। এটা আপনারা তো বুঝতে পারছেন যে কাজের মধ্যে থাকা আর বা বসে বসে আড্ডা মারা বা যে কোনো করা, তাহলে কতটা তো পার্থক্য। তাই আমরা চাই আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্য বা আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যের ছেলেমেয়েরা যাতে ঠিক ঠিক মতন পরিষেবা পায়। আর দেখুন কী হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে এই লোক সংখ্যা বৃদ্ধির জন্য। প্রত্যেকটা জায়গায় জনবসতি, শুধু জনবসতি গড়ে উঠছে, কোনো ফাঁকা মাঠ, খেলার মাঠ কিচ্ছু নেই। এবার ছেলেমেয়েরা যে খেলাধুলা করবে তারও সেসব মাঠঘাটও দিন দিন বসতি স্থাপন হচ্ছে, মানুষের বসতি গড়ে উঠছে। বলুন, নদী নালা খাল বিল সব ভরে যাচ্ছে, আপনারা তো নিজে চোখে সব দেখতে পাচ্ছেন। তাহলে তাহলে এত মানুষ কোথাতে, যে দেশের থেকে আসুক না কেন, এটা আপনাদের বন্ধ করতে হবে। কারণ দেখুন, অন্য কোনো বিদেশে আপনারা এত সহজে প্রবেশ করতে পারবেন না। কোনো দেশে, কোনো বিদেশে, কত দেশ আছে, কোনো দেশে আমরা এইভাবে এত সহজে কেউ প্রবেশ করতে পারবে না। একমাত্র ভারতে প্রবেশ করছে। কেন বলুন? আজ ভারতবর্ষের অবস্থা দিন দিন খুব খারাপ অবস্থা দিকে চলে যাচ্ছে। তাই আমাদের এই যে আপনারা অন্তত দেশটাকে বাঁচান, রাজ্যটাকে বাঁচান। হ্যাঁ, এই যে অন্তত এই যে বহিরাগত প্রবেশটা কিন্তু বন্ধ করা উচিত। এটা আপনারাও বুঝতে পারছেন যে যত লোক সংখ্যা বৃদ্ধি পাবে তত দেখুন রোগ ব্যাধি মহামারী দূষণ বেড়ে যাবে সব কিছু। মানে আগে দেখুন আমাদের সেই 70-80 সালের ভারতবর্ষ বা আমাদের রাজ্য বা আমাদের কলকাতা এলাকা, আর এখন দেখুন আকাশ পাতাল। অন্তত এই রাজপ্রাসাদ, অট্টালিকা, এই ফ্ল্যাট বাড়ি এইসবের বদলে এখানে হওয়া উচিত ছিল কারখানা, মানুষের জন্য কারখানা, শিল্প কারখানা, যাতে মানুষ অন্তত বেঁচে থাকতে পারে পরিবারকে নিয়ে। শিক্ষিত ছেলেমেয়েরাও যাতে অন্তত কাজ পায়। আর কি সব থেকে দরকার, আমাদের বাংলা ভাষাটাকে যদি টিকিয়ে রাখতে হয়, বাংলাটাকে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা সরকারি স্কুলগুলোকে কিন্তু টিকিয়ে রাখতে হবে। তাদের সেই সরকারি স্কুলগুলো অন্তত কঠোরভাবে টিকিয়ে রাখতে হবে। সেখানে পড়াশোনা কঠোর হতে হবে, শিক্ষার কঠোর হতে হবে, কঠিন হতে হবে। সেখানে টিচারদের শাসন দরকার। তবে একটা ছেলে মেয়ে সঠিক পথে তৈরি হবে। আর দেখুন কত খবর শোনা যাচ্ছে যে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে উড়িয়ে দিচ্ছে। তাহলে দেখুন যুব সমাজ কোথায় যাচ্ছে, শিক্ষার কি হাল আজ, শিক্ষার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। তাই আর সবথেকে প্রথম অবস্থা হচ্ছে বাবা মাকে আপনাদের সন্তানকে ছোট থেকে শিক্ষা দিন, সংস্কার দিন। দুটো বইয়ের পাতা পড়ালে হবে না, স্কুলে পাঠালে হবে না, তাই শিক্ষা সংস্কার দিয়ে বড় করে তুলুন। হ্যাঁ, আসল শিক্ষা হচ্ছে সংস্কার। এই পুঁথিগত বিদ্যার থেকে এই পরিবারের শিক্ষা সংস্কারের সব থেকে বড় জানবেন। তারা বড়দের মানছে না, গুরুজনদের মানছে না, টিচারদের মানছে না, কারোর কথা শুনছে না, বাবা মাকে মানছে না। তাদের প্রথম থেকে এটা কিন্তু প্রত্যেক মায়েদের দরকার। ছোট্ট থেকে শিশুর ছেলে মেয়েকে ভালো সমস্ত দিক থেকে শিক্ষা দিয়ে তুলুন। হ্যাঁ, সমস্ত কাজে দক্ষতা দিয়ে তাদের কাজকর্ম শেখান। প্রতিটা কাজ তাদের শেখান হাতে কলমে। শিক্ষা সংস্কার দিয়ে বড় করে তুলুন। আপনাদের ঘরের সন্তানটা দেখুন, একটু খোঁজ নিয়ে কী করছে, রাস্তাঘাটে কী করে বেড়াচ্ছে, একটু দেখুন, খেয়াল রাখুন মায়েরা। তাই এটাই এই যে যেই আমাদের রাজ্যে আসুক বা সেই রাজনৈতিক দলের যে প্রতিযোগিতা ভোট, সেটা তো হবেই, হতেই থাকবেই। আর এটা তো হতেই হবে। আর আমার ভারতীয় নাগরিকরাও ভোট দেবে। কিন্তু এই হচ্ছে কথা যে আপনারা দেশের রাজ্যের উন্নতি করার চেষ্টা করছেন, আরও করুন।
এবং সবথেকে যে একটা ভালো লোক দেখে, সৎ মানুষ দেখে এই যে নিয়োগ করুন প্রত্যেকটা পদে। তাহলে দেখবেন রাজ্যের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, এবং আমাদের ভারতবর্ষের নাগরিকরা রাজ্যে, পশ্চিমবঙ্গের নাগরিকরা ভালো পরিষেবা পাবে। তাদের অবধি পরিষেবা পৌঁছায় তাদের পর্যন্ত, সেটুকু দেখে আপনারা প্রত্যেকটা দলকে বলছি, আপনারা প্রার্থী নির্বাচন করার সময় প্রার্থীর যোগ্যতা, ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা নির্বাচন করুন। তার রাজনৈতিক সম্পর্কে কতটা জ্ঞান, কতটা সৎ, কতটা সততা, কতটা দেশের নাগরিকদের ভালোবাসতে পারে, দেশের প্রতি দেশপ্রেম আছে, এগুলো দেখে তবে নিয়োগ করুন। এই হচ্ছে এই হচ্ছে আমাদের কথা ছিল। পরবর্তী প্রজন্মের কথা ভাবুন। এখন ছেলেমেয়ে দেখুন, যুব সমাজ কীভাবে রাস্তাঘাটে কীভাবে আড্ডা মেরে আজকে যুব সমাজ ধ্বংসের মুখে যাচ্ছে। এগুলোকে একটু নজর করুন। দেশের উন্নতি তো যুব সমাজের হাতে, না? সেইটা দেখুন। পরবর্তী প্রজন্মের কথাও ভাবুন। হ্যাঁ, নমস্কার। আবার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।